আসসালামু আলাইকুম। আজকে এডুডেন্টের ওরাল ফিজিওলজি সলভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফারিয়া হোসেন। প্রথমে আমরা এমসিকিউ গুলো সলভ করছি। আপনাদের 15টা এমসিকিউ, 15টা এসবিএ কোয়েশ্চেন আছে এই পরীক্ষায়। প্রথম কোয়েশ্চেন, মাইনর স্যালাইভারি গ্ল্যান্ডস আর, এখানে বাক্কাল, ল্যাবিয়াল এবং ভন এবনার গ্ল্যান্ড, এগুলো হচ্ছে আমাদের মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, যেটা আপনারা জানেন ওরাল ক্যাভিটিতে প্রায় মোর দ্যান থাউজেন্ডস হচ্ছে থাকে। তো এগুলো হচ্ছে আমাদের মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। ভন এবনার গ্ল্যান্ডটা আপনারা একটু মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের টাঙে থাকে, সার্কামভ্যালেন্ট প্যাপিলার আশেপাশে। সোয়েট গ্ল্যান্ড আমাদের অবশ্যই স্যালাইভারি গ্ল্যান্ড না। আর ওয়ার্টনস গ্ল্যান্ড আমাদের হচ্ছে, এই নামে কোনো গ্ল্যান্ড নেই, আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে ডাক্ট, ওয়ার্টনস ডাক্ট, ওইটার হিসাবে হচ্ছে কি এই নামে আসলে কোনো গ্ল্যান্ড নেই। তো সাবম্যান্ডিবুলারের গ্ল্যান্ডের ডাক্টটাকে আমরা ওয়ার্টনস ডাক্ট বলি। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি এ বি সি, এই তিনটা হচ্ছে ট্রু হবে, বাকি দুইটা ফলস। সেকেন্ড কোয়েশ্চেনে আসি। Salivary flow rate and composition is affected by hyperparathyroidism, hypoparathyroidism, এই দুইটা ট্রু হবে, কারণ আমরা জানি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমাদের ক্যালসিয়াম রেগুলেশন একটা মেজর ভূমিকা পালন করে। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে অবশ্যই কম্পোজিশনটা এফেক্ট করবে। সিস্টিক ফাইব্রোসিস, এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অটোইমিউন ডিজিজ, এটার কারণে আমাদের স্যালিভারি ফ্লো রেটে হচ্ছে অনেক এফেক্ট থাকে। অ্যাডিসন ডিজিজটাও অটোইমিউন, অটোইমিউন অ্যাকচুয়ালি না, এটা অ্যাকচুয়ালি একটা হরমোনাল ইমব্যালেন্স আপনার ক্রিয়েট করবে। ক্রনিক রেনাল ফেইলিয়ারের সাথে আমাদের স্যালাইভারি ফ্লো রেটের কম্পোজিশনের কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, সো এটা ফলস। Which of the following factors contribute to the balance between demineralization and remineralization of enamel? Salivary buffering capacity, reduction in salivary flow, calcium and phosphate ion levels in plasma, magnesium, salivary glycoprotein. ওকে, এখানে হচ্ছে গিয়ে আমাদের স্যালাইভারি ফ্লো যদি আপনাদের রিডাকশন হয়ে যায়, সেক্ষেত্রে তো আপনার বাফার অ্যাক্টিভিটিটা ঠিক মতো হবে না। সো এখানে ডিমিনারালাইজেশন রিমিনারালাইজেশনও কোনো এফেক্ট ফেলবে না এনামেলের। আর ডি যে অপশনটা, ম্যাগনেসিয়াম, আমাদের খুবই মাইনর সিগনিফিকেন্স রাখে ডিমিনারালাইজেশন বা রিমিনারালাইজেশনের ক্ষেত্রে। সো আমাদের অ্যান্সার হবে এ, সি আর ই ট্রু হবে। এক্সপ্লেনেশন সুন্দরভাবে দেওয়া আছে, যদি ডিটেলস কেউ পড়তে চান। 4, ডেন্টাল প্লাক কনসিস্ট অফ, আমরা জানি ডেন্টাল প্লাকের কম্পোজিশনে মিউসিন থাকবে, মাইক্রো অর্গানিজম থাকবে, আর কিছু ডিসকোয়ামেটেড এপিথেলিয়াল সেল থাকবে, আরো অনেক কিছুই থাকে। তবে হচ্ছে গিয়ে আমার ইকুয়েশনে এই তিনটাই ট্রু, আমাদের প্লাকে কোনো রকম লাইপেজ বা ট্রিপসিন এরকম কোনো কম্পোনেন্ট থাকবে না। সো অ্যান্সার হচ্ছে মিউসিন, মাইক্রো অর্গানিজম আর হচ্ছে ডিসকোয়ামেটেড এপিথেলিয়াল সেল। পরের কোয়েশ্চেনে যাচ্ছি। সোয়ালোয়িং রিফ্লেক্স, ওকে, সোয়ালোয়িং রিফ্লেক্স, এটা ইট ইজ ইনিশিয়েটেড বাই আ ভলান্টারি অ্যাক্ট, অবশ্যই এটা ট্রু। ইনিশিয়েটস প্রাইমারি ইসোফেজিয়াল পেরিস্টালসিস, আমরা জানি ইসোফ্যাগাসের একদম শুরুর যে পোর্শনটা সেটা স্কেলেটাল মাসল দিয়ে কম্পোজড। সো হ্যাঁ, এটা তো একটা ভলান্টারি অ্যাক্ট হিসাবে ইসোফেজিয়াল পেরিস্টালসিসটা শুরু করে সোয়ালোয়িং রিফ্লেক্সের শুরুতে। ইজ মোর এফেক্টিভ ইন লাইং কন্ডিশন, না, শুয়ে শুয়ে সোয়ালোয়িং রিফ্লেক্স কখনোই ইফেক্টিভ হবে না। আর স্ট্যান্ডিং কন্ডিশনে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ থাকে। এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে, ফার্স্ট অফ অল গ্র্যাভিটি, গ্র্যাভিটি স্ট্যান্ডিং কন্ডিশনে হচ্ছে গিয়ে বেশি ইফেক্ট করবে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমরা যখন স্ট্যান্ডিং পজিশনে থাকি তখন আমাদের ফ্যারিংস, ওরোফ্যারিংস আর ইসোফ্যাগাসটা একটা লিনিয়ার পজিশনে থাকে, সেক্ষেত্রে আমাদের এটা স্ট্যান্ডিং কন্ডিশনে সবচেয়ে বেশি ইফেক্টিভ থাকবে সোয়ালোয়িং রিফ্লেক্সটা। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনহিবিশন অফ রেসপিরেশন, এটাও খুব ট্রু, যখন আমাদের সোয়ালোয়িং রিফ্লেক্সটা হয় তখন আমাদের এপিগ্লটিস আমাদের ট্র্যাকের উপরে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে রাখে, যেখানে আমাদের রেসপিরেশনটা একটু সময়ের জন্য স্টপ থাকে। সো আমাদের হচ্ছে শুধুমাত্র ডিটা এখানে, সি নাম্বার অপশনটা লাইন কন্ডিশন, এটা ফলস হবে, বাকিগুলো ট্রু। জিসিএফ অর্থাৎ জিঞ্জিভাল ক্রেভিকুলার ফ্লুইড, এটা এমব্রায়োলজিক্যালি ডেন্টাল এপিথেলিয়াম থেকে আসে, ট্রু। এটা একটা ট্রান্সুডেট, এটাও ট্রু।
contains RBC and different leukocytes, এটা ফলস হবে, লিউকোসাইটস থাকবে কিন্তু এখানে কোনো আরবিসি থাকবে না। ডি তে কনসেন্ট্রেশন অফ আয়ন সিমিলার টু প্লাজমা, এটাও ট্রু, এটার সাথে প্লাজমার কনসেন্ট্রেশনে ম্যাক্সিমাম মিল থাকে। কন্টেন লেস গ্লুকোজ ইন ডায়াবেটিক পেশেন্ট, না, এটাও ডি অপশনের সাথে কিছুটা রিলেটেড, কারণ প্লাজমাতে ডায়াবেটিক পেশেন্টের সুগার বেশি থাকবে বা গ্লুকোজ বেশি থাকবে। সো সেভাবে যেহেতু এটা প্লাজমার সাথে সিমিলার, সেক্ষেত্রে হচ্ছে এখানে মোর গ্লুকোজ থাকবে জিঞ্জিভাল ক্রিভিকুলার ফ্লুইডে। সো এখানে আমাদের সি অপশনটা হচ্ছে গিয়ে ফলস হবে, বাকিগুলো ট্রু। ওকে, ইনঅর্গানিক কম্পোনেন্টস প্রেজেন্ট ইন স্যালাইভা, এই অপশন হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন একটা প্রোটিন, এটা তো ইনঅর্গানিক কম্পোনেন্ট হতে পারবে না। বাইকার্বনেট, হুইচ ইজ ট্রু, আমরা স্যালাইভাতে বাইকার্বনেট পাবো। সি সোডিয়াম, এটাও পাবো। স্ট্যাদারিন, লাইপেজ, লাইপেজ তো একটা এনজাইম, স্ট্যাদারিন একটা প্রোটিন, হুইচ আর নট ইনঅর্গানিক কম্পোনেন্টস। ফলোইংস আর মেসোডার্মাল ইন অরিজিন, এখানে এনামেল বাদে বাকি সবগুলো অপশন, বোন, সিমেন্টাম, ডেন্টিন, পেরিওডন্টাল লিগামেন্ট, সবই মেসোডার্মাল। এনামেলটা হচ্ছে আমরা জানি একটু মেজেনকাইমাল অরিজিন থেকে আসে। সো only false answer is D. Calcium. Absorption takes place almost entirely from duodenum. B is এটা একটা acidic condition. There is an acidic condition duodenum that renders calcium absorptions. না, আমরা জানি duodenum সবসময় হচ্ছে অ্যালকালাইন একটা কন্ডিশন থাকে, আমাদের অ্যাসিডিক কন্ডিশন থাকে স্টমাকে। অপশন সি, absorption by calcium binding protein whose synthesis is controlled by 125 dihydroxycholecalciferol, যেটা কিনা ভিটামিন ডি। এটাও ট্রু। ব্লাড প্লাজমা লেভেল ইজ 0.25 টু 0.75, এটা ফলস। এটার প্লাজমা ক্যালসিয়ামের প্লাজমা লেভেল হচ্ছে 2.25 থেকে 2.75 মিলিমোল পার লিটার। আপনারা অবশ্যই নাম্বারটা তো মনে রাখবেনই, তার সাথে সাথে ইউনিটটা মনে রাখাও ইম্পর্টেন্ট, যে কোনো কিছুর ক্যালসিয়াম বা যেটাই থাকুক প্লাজমা লেভেল মনে রাখার ক্ষেত্রে। আয়োনাইজড লেভেল ইন প্লাজমা ফর নর্মাল লেভেল ইন হাইপার ভেন্টিলেশন, which is true. সুপ্রাজিঞ্জিভাল প্লাক, সুপ্রাজিঞ্জিভাল প্লাকটা কি জিনিস? যেটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটিতে জিঞ্জিভার নিচে, মানে দাঁতের ভিজিবল পোর্শনটায় যে প্লাকটা থাকে ওটাই সুপ্রাজিঞ্জিভাল প্লাক। ওইটার কিছু বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। নাম্বার 1, হোয়াইট ইন কালার, ট্রু। ফার্মলি অ্যাডহিয়ারেন্ট, সুপ্রাজিঞ্জিভাল প্লাক কিন্তু ফার্মলি অ্যাডহিয়ারেন্ট থাকে না, না হলে তো এটা ব্রাশ করলেই চলে যেত না, এটা ফার্ম থাকে না, এটা খুব লুজলি অ্যাডহিয়ারেন্ট থাকে। কন্টেইন লেস অ্যানারোবিক ব্যাকটেরিয়া, কারণ হচ্ছে যেহেতু এটা একটা ওপেন কন্ডিশন, ওরাল ক্যাভিটিতে এটা অক্সিজেনের কন্টামিনেশনে থাকবে, আমরা জানি এখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়াটা খুব কম থাকার কথা, অ্যারোবিক ব্যাকটেরিয়াই বেশি থাকে। মোর হাইড্রোক্সি অ্যাপেটাইট, হুইচ ইজ ট্রু, যেহেতু স্যালাইভার সরাসরি কন্টামিনেশন থাকে। মোর হার্ড, এটা ফলস, আমাদের সাব জিঞ্জিভাল যে প্লাক গুলো থাকে ওগুলো হচ্ছে বেশি হার্ড থাকে সুপ্রাজিঞ্জিভাল প্লাকের চেয়ে। সো আমাদের বি আর ই অপশন ছাড়া বাকিগুলো ট্রু হবে। About ductal modification of acinar secretion. A. Striated ducts only found in parotid and submandibular gland, which is true, কারণ হচ্ছে আমাদের striated duct শুধুমাত্র ইয়েতে থাকবে না, আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে থাকবে না। ক্লোরাইড রিঅ্যাবজর্বড ইন striated duct, শুধু ক্লোরাইডে না, অনেক রকম মিনারেলি striated ductে রিঅ্যাবজর্পশন হয়, সো এটা ট্রু। ফাইনাল প্রোডাক্ট ইজ হাইপারটনিক, না, আমাদের যখন হচ্ছে স্যালাইভাটা প্রোডাকশন হচ্ছে তারপর মডিফিকেশনের আগে সেটা হাইপারটনিক থাকে, যখন মডিফিকেশন হয়ে যায় অনেকটা মিনারেল আমাদের রিঅবজর্বড হয়ে যায়, সো সেটা কিন্তু টনিসিটি কমে যায়। এই জন্য আমাদের ফাইনাল প্রোডাক্টটা আফটার ক্রসিং দ্য স্ট্রায়াটেড ডাক্টস, যখন ডাক্টাল মডিফিকেশন হয়ে যায় তখন সেটা হাইপোটনিক থাকে, হাইপারটনিক থাকে না। নাম্বার ডি, মেইন সাইট ইজ সিক্রেটরি ডাক্ট, না, ডাক্টাল মডিফিকেশনটা স্ট্রায়াটেড ডাক্টে বেশি হয়। রিমুভ সোডিয়াম ফ্রম প্রাইমারি সিক্রেশন, এখানে রিমুভাল মানে রিঅ্যাবজর্পশন কথাটাই বোঝাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড আরো অনেক রকম মিনারেলি এখানে রিঅ্যাবজর্ব বা রিমুভ হয়, সো ইট ইজ ট্রু। Receptors for oral phase of swallowing.
এখানে কোনটা কোনটা আমাদের ওরাল ফেজ অফ সোয়ালোইং এ কাজ করে? চিক, টাং, এই দুটো অবশ্যই আমাদের ওরাল ফেজ অফ সোয়ালোইং এ কাজ করে। পোস্টেরিয়র মাউথ, এপিগ্লটিস, ওয়াল অফ ফ্যারিংস, এগুলো কিন্তু আমাদের ফ্যারেঞ্জিয়াল ফেজ অফ সোয়ালোইং, যেটা আপনারা 3টা ফেজ পড়বেন সোয়ালোইং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে নিচের 3টা আমার ওরাল ফেজে কাজ করবে না। চিক আর টাং ওরাল ফেজে রিসিপ্টর হিসাবে কাজ করবে, সো নিচের 3টা ফলস। অ্যাবাউট সেরাস সেল অফ স্যালাইভারি গ্ল্যান্ড, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে 2 টাইপের মেজর সেল থাকে আমরা জানি, সেরাস সেল আর মিউকাস সেল। সেরাস সেলের কিছু ক্রাইটেরিয়া নিয়ে এখানে বলা হয়েছে। ফার্স্টলি, এটা হচ্ছে ইউসিনোফিলিক কিনা, না। এটা বেজোফিলিক, বি এটা ভিসকাস সিক্রেশন দিবে, না। এখানে সেরাস সেল থেকে সবসময় হচ্ছে আমাদের সেরাস সিক্রেশন আসবে, ভিসকাস আসবে না। মিউকাস সেল থেকে হচ্ছে ভিসকাস সিক্রেশন আসে। লার্জার লুমেন, সেরাস সেলের ইয়েতে আপনার হচ্ছে লুমেনটা লার্জ থাকবে না। মিউকাস সেলের যে লুমেন, মিউকাস সেল যেটাকে ঘিরে থাকে, ওটা হচ্ছে লার্জার থাকে কম্পারেটিভলি সেরাস সেল। এখানে জাইমোজেন গ্র্যানিউল থাকে, এটা হচ্ছে খুবই মেজর ক্রাইটেরিয়া অফ সেরাস সেল। এখানে জাইমোজেন গ্র্যানিউল পাওয়া যাবে। ওয়েল ডেভেলপড গলগি বডি থাকবে। এখানে আপনাদের সেরাস সেল আর মিউকাস সেলের একটা ডিফারেন্স আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, মনে রাখবেন ক্রাইটেরিয়া গুলো। 14, টেস্ট রিসেপ্টরস প্রেজেন্ট অন, কোথায় কোথায় আমাদের টেস্ট রিসেপ্টর থাকে? আমরা জানি মেজরলি আমাদের টাঙে তো টেস্ট রিসেপ্টর থাকেই, বেশ কয়েক রকম টেস্ট রিসেপ্টর থাকতে পারে। আর এই আমাদের টাং ছাড়াও কোন কোন জায়গায় আমাদের টেস্ট রিসেপ্টর গুলো থাকে, ওগুলো আমাদের মনে রাখতে হয়। এটা খুব কমন কোয়েশ্চেন পরীক্ষার জন্য আসেই। আচ্ছা, ফ্লোর অফ দ্য মাউথ, ফ্লোর অফ দ্য মাউথে আমাদের কোনো টেস্ট রিসেপ্টর থাকে না। ডরসাম অফ দ্য টাঙে থাকবে, ফেরিংসে থাকবে, ইসোফেগাসে থাকবে। আমাদের হার্ট প্যালেটে কোনো কিন্তু টেস্ট রিসেপ্টর নেই। এটা কিছুটা মনে রাখার মতো কোয়েশ্চেন, বোঝার মতো কিছু তেমন নাই। সো আমাদের ফ্লোর অফ দ্য মাউথ আর হার্ট প্যালেটে কোনো টেস্ট রিসেপ্টর আমরা পাবো না। টাঙের আপনার এই ডরসামের জায়গায় অনেক সময় ভেন্ট্রাল পোর্শন দিয়ে কোয়েশ্চেন আসে কনফিউজ করার জন্য, তো এটা মনে রাখতে হবে। আমাদের ভেন্ট্রাম বা ভেন্ট্রাল পার্ট অফ টাঙে কোনো টেস্ট রিসেপ্টর কিন্তু থাকে না, ডরসাম অফ দ্য টাঙে থাকে। ডিফেন্স সেলস অফ পেরিওডন্টাল লিগামেন্ট, কোনটা কোনটা আমাদের ডিফেন্স সেল থাকবে পেরিওডন্টাল লিগামেন্ট? পেরিওডন্টাল লিগামেন্টে অনেক রকম সেল থাকে, যেমন হচ্ছে এখানে মাস্ট সেল, আমরা জানি সারা বডিতেই মাস্ট সেল একটা ডিফেন্স মেকানিজম হিসাবে থাকে। ম্যাক্রোফেজ, এটাও ইউসিনোফিলও আমাদের আমরা জানি অ্যালার্জিক রিয়াকশন বা হচ্ছে সিক্রেশন এগুলো হচ্ছে বাড়ায়। আর অপশন বি তে ফাইব্রোব্লাস্ট যেটা আছে, ফাইব্রোব্লাস্টের কাজ হচ্ছে কোলাজেন ফর্মেশন করা, সেটা পেরিওডন্টাল লিগামেন্টে থাকুক বা যেখানেই থাকুক, ফাইব্রোব্লাস্ট হচ্ছে কোনো ডিফেন্স মেকানিজমে ওর হাত নাই। আর অপশন ই তে প্রোজেনিটর সেল, এটা হচ্ছে একটা স্টেম সেল। প্রোজেনিটর সেল থেকে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন হয়ে আমার অন্যান্য ফাংশন করার মতো সেলগুলো হচ্ছে গিয়ে তৈরি হয়। সো এটাও ডিফেন্সে কোনো অংশ নেয় না। সো আমাদের অপশন হবে হচ্ছে বি আর ই বাদে বাকিগুলো ট্রু। আমাদের এমসিকিউ পোর্শনটা শেষ হয়ে গেল, আমরা এরপরে সিঙ্গেল বেসড আনসার যেটা ওখানে চলে যাচ্ছি। এখানে একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন আছে। A 45-year-old male presents with complaints of dry mouth, difficulty of swallowing. On examination, the oral mucosa appears dry and sticky. Which of the following salivary glands is the largest contributor to resting salivary flow? রেস্টিং মানে আনস্টিমুলেটেড। আনস্টিমুলেটেড কথাটা আসছে যখন আমরা খাচ্ছি না বা আমরা হচ্ছে খাবারের কোনো গন্ধ পাচ্ছি না, কোনো রকম স্টিমুলেশন নেই স্যালাইভা আসার মতো রেস্টিং কন্ডিশনে, তাহলে এটা হচ্ছে কোন স্যালাইভারি গ্ল্যান্ডটা আমাদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করবে রেস্টিং কন্ডিশনে? এটা আমাদের হচ্ছে রেস্টিং কন্ডিশনে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা হচ্ছে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, আর রেস্টিং কন্ডিশনে আমাদের সবসময় প্যারোটিড গ্ল্যান্ড মেজরলি কন্ট্রিবিউট করে, সাথে হচ্ছে আমাদের মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড গুলো, ওগুলাও কিন্তু মোটামুটি কন্ট্রিবিউট করে। 60% কন্ট্রিবিউশনটাই আমাদের রেস্টিং কন্ডিশনে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের থাকে।
আরেকটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন। A 25-year-old female complains of sharp pain in her lower teeth when consuming cold drinks. Which of the following best explains the transmission of pain due to dentinal hypersensitivity? আমাদের ডেন্টিনাল হাইপারসেন্সিটিভিটির বেশ কয়েকটা থিওরি আছে, কোনটা আমাদের কাছে সবচেয়ে বেশি ওয়েল অ্যাকসেপ্টেড? সবগুলো কিন্তু মোটামুটি ট্রু, কিন্তু হচ্ছে সবচেয়ে মানে সবগুলোই থিওরিটা এসেছে, মানে কোনোটাই ফলস না, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড কোনটা আমরা জানি হাইড্রোডাইনামিক থিওরি। হাইড্রোডাইনামিক থিওরিটা দিয়ে সবচেয়ে ভালো ডেন্টিনাল হাইপারসেন্সিটিভিটিটা এক্সপ্লেন করা যায়। এটার থিওরিটা ইন শর্টে বলে হচ্ছে গিয়ে, যখন আমার ভেতরে কোনো ডেন্টিনাল টিউবুলের ভেতরে ফ্লুইড চলাচল করে ওডোন্টোপ্লাস্টিক প্রসেসের যখন স্টিমুলেশন হয় ডেন্টিনাল টিউবুলের মধ্যে দিয়ে, তখন হচ্ছে গিয়ে ওইটার থ্রুতে নার্ভ হচ্ছে আমাদের ব্রেনে পেইন সেন্সেশন বা সেন্সিটিভিটি এটা হচ্ছে ক্যারি করে নিয়ে যায়। Which components of saliva plays a key role in enamel integrity? Which component of saliva plays a key role in maintaining enamel integrity by facilitating remineralization? এখানে হচ্ছে কি আমরা জানি মিনারেলাইজেশনের ক্ষেত্রে ক্যালসিয়াম আর ফসফেট আয়ন আমাদের সবচেয়ে বেশি মেজর রোল প্লে করে। ক্যালসিয়ামে মোস্টলি প্লে করে, ফসফেটেরও বেশ ভালোই অবদান আছে এনামেল ইন্টিগ্রিটি মেনটেন করাতে। এখানে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে, সরাসরি এনামেল তো একবার ক্ষয় হয়ে গেলে ওইটা আর নতুন করে তৈরি হবে না, কিন্তু স্যালাইভার মধ্যে আমার এই মিনারেলের স্যাচুরেশনটা এরা বাড়াবে, বাফারিং অ্যাকশন ক্রিয়েট করবে, এভাবে হচ্ছে গিয়ে আমাদের এনামেলটা ইন্টিগ্রেটেড থাকবে, মানে ফার্দার ক্ষয় হবে না। Which of the following reflexes is primarily responsible for the protective closure of the airway during swallowing? এটা খুব সহজ প্রশ্ন। সোয়ালোয়িং রিফ্লেক্সে হচ্ছে গিয়ে আমাদের এয়ারওয়েটা এপিগ্লটিস দিয়ে ঢেকে যায়, যাতে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো এয়ার ছাড়া আদার কোনো ফরেন সাবস্টেন্স লাইক ফুড বা লিকুইড কোনো কিছু যাতে যেতে না পারে। এটাকে প্রোটেক্টিভ ক্লোজার অফ দ্য এয়ারওয়ে বলে। সো অ্যান্সার হচ্ছে নাম্বার সি, সোয়ালোয়িং রিফ্লেক্স। Which of the following taste sensations has the lowest threshold? মানে হচ্ছে কোন টেস্টটা আমি সবচেয়ে লোয়েস্ট কনসেন্ট্রেশনে হলেও টের পাবো? সুইট, সাওয়ার, সল্টি, বিটার নাকি উমামি? এটা হচ্ছে বিটার টেস্ট। এটার একটা কারণ হচ্ছে আমাদের মানুষ বা যে কোনো অ্যানিমেল হচ্ছে গিয়ে খুব ইজিলি আমার ডেঞ্জার ডিটেক্ট করতে পারে, এটা হচ্ছে তাদের বিল্ট ইন একটা কোয়ালিফিকেশন। তো এই বিটার টেস্টটা আমরা সবচেয়ে কম কনসেন্ট্রেশনে টের পাই, এটার পেছনে হচ্ছে এই মেকানিজমটাই কাজ করে, কারণ যে কোনো হার্মফুল সাবস্টেন্স বা টক্সিন মোস্টলি বিটার টেস্টেরই হয়, নট এভরিথিং, বাট হ্যাঁ বিটার টেস্টেরই টক্সিনটা বেশি হয়, সেজন্য বডির বিল্ট ইন মেকানিজম হিসেবেই আমরা হচ্ছে বিটার টেস্টটা খুব অল্প পরিমাণে আমার টেস্ট বাডে লাগলেও আমরা টের পাবো। থ্রেশহোল্ড হচ্ছে কি সবচেয়ে কম। Evolutionary defense of mechanism against toxin and harmful substance. Oral cavity is not innervated by কোনটা কোনটা দিয়ে আমরা তাহলে ইনারভেশন আসে ওরাল ক্যাভিটিতে, এটা দেখে নেই। ম্যাক্সিলারি নার্ভ অবশ্যই ট্রু, ম্যান্ডিবুলার, ফেশিয়াল, গ্লসোফেরিঞ্জিয়াল এগুলো দিয়ে হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটিতে ইনারভেশন থাকে, কিন্তু অ্যাবডুসেন্ট নার্ভ যেটা কিনা আমাদের সিক্স ক্র্যানিয়াল নার্ভ, এটার কোনো ইনারভেশন আমাদের ওরাল ক্যাভিটিতে নেই। এই অ্যাবডুসেন্ট নার্ভটা কি করে, আপনারা হয়তো অকুলার মাসল পড়ার সময় পড়েছেন বা সামনে পড়বেন, SO4 LR6 OLR4, অর্থাৎ এলআর মানে ল্যাটারাল রেকটাস, আমাদের চোখের আইবল কন্ট্রোল করে যে ল্যাটারাল রেকটাস মাসল, সেটা হচ্ছে ইনারভেটেড বাই অ্যাবডুসেন্ট নার্ভ। এটা একটা মোটর নার্ভ, পিওরলি মোটর নার্ভ। আর বাকি সবকিছুতেই ওরাল ক্যাভিটি হচ্ছে ইনারভেশন পায় বাকি চারটা নার্ভ দিয়ে। Definition of vitamin D causes enamel defect, dental caries, epithelial atrophy, poor calcification of predentin, ectopic calcification। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার আপনার বি, এ, ডি সবগুলোই মোটামুটি আসলে
করে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণে। প্রথম চারটা যে ভুল অ্যান্সার এটা না, বাট সিঙ্গেল বেসড অ্যান্সারে আপনাদের টার্গেট সব সময় হবে হচ্ছে গিয়ে বেস্ট অ্যান্সারটা চুজ করা, উইচ ইজ একটোপিক ক্যালসিফিকেশন, সরি, পুর ক্যালসিফিকেশন অফ প্রিডেন্টিন। প্রিডেন্টিনটা কি, আপনারা যদি ডেন্টিনের ক্লাসিফিকেশন পড়ে থাকেন ওরাল অ্যানাটমি ক্লাসে, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে প্রিম্যাচিউরলি বা হচ্ছে সবার আগে ফর্ম ডেন্টিন, যেটা কিনা হচ্ছে আপনার ক্যালসিফাইড থাকে না। তো যখন হচ্ছে গিয়ে পরবর্তীতে এটা আস্তে আস্তে হচ্ছে ক্যালসিফিকেশন হয়। এক্সপ্লেনেশনটা হচ্ছে ভিটামিন ডি এসেনশিয়াল ফর ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট মেটাবলিজম, এটা আমরা সবাই জানি। এটা বোন এবং টিথে ম্যাচুরেশনের জন্য বা ক্যালসিফিকেশন হওয়ার জন্য ভিটামিন ডি খুব এসেনশিয়াল। এটা ডেন্টিনোজেনেসিস, পার্টিকুলারলি ক্যালসিফিকেশন অফ প্রিডেন্টিন, এগুলো হচ্ছে গিয়ে তার এফেক্ট করে। সো যদি আমার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে, প্রিডেন্টিনটা পরবর্তীতে কিন্তু আমাদের ক্যালসিফিকেশন হবে না। ওকে, আনস্টিমুলেটেড স্যালাইভা ইজ কম্পোজড মেইনলি অফ, এরকম একটা কোয়েশ্চেন এর আগে আমরা এমসিকিউতে অ্যান্সার করেছি। আনস্টিমুলেটেড স্যালাইভাটা কোত্থেকে হচ্ছে মেজরলি আসে, সাবমেন্ডিবুলার থেকে। আর স্টিমুলেটেড স্যালাইভা আসে হচ্ছে গিয়ে মোস্টলি প্যারোটিড গ্ল্যান্ড থেকে। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে আনস্টিমুলেটেড স্যালাইভার কতটুকু কন্ট্রিবিউশন আসে, অলমোস্ট 60%, 60 to 65%। Periodontal fiber present in orthodontically treated teeth is, এটা এখানে অক্সিটালান ফাইবার হবে। এটা হচ্ছে এমন একটা ফাইবার যেটা মেকানিক্যাল স্ট্রেসে, স্পেসিফিকলি অর্থোডন্টিক্যাল যখন কোনো মুভমেন্ট আমরা দাঁতে করাতে যাব, সেটা এই ফাইবারটা হচ্ছে গিয়ে মেজরলি কাজ করে। এটা একটা স্পেশাল টাইপ অফ ইলাস্টিক ফাইবার যেটা কিনা পেরিডন্টাল লিগামেন্টে থাকে। আর এটা ইফেক্ট করে হচ্ছে গিয়ে আন্ডার যে কোনো মেকানিক্যাল স্ট্রেস, স্পেসিফিকলি অর্থোডন্টিক মুভমেন্ট। ইনহিবিটরি ফ্যাক্টর ফর অস্টিওক্লাস্ট, এটা হচ্ছে অ্যান্সারটা হবে কর্টিকোস্টেরয়েডস। কর্টিকোস্টেরয়েডসে আমার বোনের যে রিমডেলিং যে টেন্ডেন্সিটা, ওইটা একটু কমপ্লেক্স। এটা কিন্তু আমাদের অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিটাকেও কিছু কোনো কোনো ক্ষেত্রে ইনহিবিট করে, আবার অস্টিওক্লাস্ট বা বোন ডিস্ট্রাকশন করার যে আপনার মেকানিজমটা, ওইটাও হচ্ছে ইনহিবিট করে। তো দুইটার আপনার হচ্ছে অস্টিওক্লাস্ট আর অস্টিওব্লাস্ট দুইটার ইনহিবিট করার যে মাত্রা, দুইটার নিট হিসাবে হচ্ছে ও এই কর্টিকোস্টেরয়েড আপনার বোন রিজর্পশনটাকে কিছুটা কমিয়ে আনে। সো হচ্ছে ওর মেজর কাজটা এখানে যদি একটু কম্পেয়ার করেন, অস্টিওক্লাস্টটা ইনহিবিট করাটাই মেজর, কিন্তু অস্টিওব্লাস্টকে যে ইনহিবিট করে না ওর অ্যাক্টিভিটিটাকে, এটাও কিন্তু ট্রু না। কর্টিকোস্টেরয়েড দুইটাই করে। ওকে, তার মানে কর্টিকোস্টেরয়েডের ফাইনাল রোলটা হচ্ছে এটা বোন রিজেপশন আর একটা রিডাকশন করতে পারে। ব্লাড গ্রুপ সাবস্টেন্স ইজ নট প্রেজেন্ট ইন, ওকে, এখানে হচ্ছে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে কোনো ব্লাড গ্রুপ সাবস্টেন্স হচ্ছে থাকবে না। আমরা জানি হচ্ছে স্যালাইভাতে আমাদের এবিও ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেন অনেকগুলাই থাকে। সেখানে স্যালাইভাতে তো আমাদের টোটালি ওরাল ক্যাভিটিতে যে স্যালাইভাটা পাওয়া যায়, এটা তো সব রকম সব গ্ল্যান্ডের যে সিক্রেশন, ওটার একটা কম্বাইন্ড অবস্থা। কিন্তু স্পেসিফিকলি আলাদা আলাদা করে যদি আপনার রিসার্চ করা হয়েছে, এখানে প্যারোটিড গ্ল্যান্ডে আমার কোনো ব্লাড গ্রুপের সাবস্টেন্স থাকবে না, এবি অ্যান্টিজেন। এটা এই অ্যান্টিজেন গুলো মেইনলি প্রডিউসড হয় সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল এবং হচ্ছে কিছু মাইনর স্যালিভারি গ্ল্যান্ড থেকে। ফ্লোরাইড প্রেজেন্ট ইন ব্ল্যাক টি, আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। ব্ল্যাক টি হচ্ছে গিয়ে ফ্লোরাইডের খুবই রিচ একটা সোর্স। ফসফেট কনসেন্ট্রেশন ইন প্লাজমা 4 মিলিমোল পার লিটার। আপনার অনেকগুলোই হচ্ছে গিয়ে আপনারা প্লাজমাতে কিরকম কনসেন্ট্রেশন থাকবে, বিভিন্ন অর্গানিক সাবস্টেন্স, বিভিন্ন ইনঅর্গানিক সাবস্টেন্স, সবকিছু তো মুখস্থ করা সম্ভব না, কিন্তু ক্যালসিয়াম, ফসফেট, কিছু কিছু ক্ষেত্রে সোডিয়াম, সব সময় না। আমাদের ওরাল ফিজিওলজি বা ওরাল অ্যানাটমির ক্ষেত্রে ক্যালসিয়াম আর ফসফেটের কনসেন্ট্রেশনটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট, খুব ইনভ্যারিয়েবলি আসে বিভিন্ন পরীক্ষাতে। সো একদম মুখস্থ করে ফেলবেন ঠাটা। মোর অ্যাসিড রেজিস্ট্যান্ট স্ট্রাকচার,
রড, রড শীথ, এখানে এনামেল প্রিজম, ডেন্টিনাল টিউবিউল, এনামেল ক্রিস্টাল। এখানে রড শীথ হচ্ছে বাকিগুলোর কম্প্যারিজনে বেশি অ্যাসিড রেজিস্ট্যান্ট। যদিও এনামেল রড আমাদের হচ্ছে কি মোর মিনারেলাইজড থাকে, কিন্তু এখানে রড শীথটা হচ্ছে অতিরিক্ত অ্যাসিড রেজিস্ট্যান্ট। রড শীথ খুব একটা মিনারাইজড না আমার অন্যান্য এনামেল স্ট্রাকচারের তুলনায়, কিন্তু এখানে অর্গানিক স্ট্রাকচার হচ্ছে গিয়ে হাই থাকে, আর এটা একটা ডিফিউশন ব্যারিয়ার হিসাবে কাজ করে। দ্যাটস ওয়াই বাকিগুলোর কম্প্যারিজনে হচ্ছে গিয়ে আপনার এটা সবচেয়ে অ্যাসিড রেজিস্ট্যান্ট হবে। আর ওকে, আমাদের লাস্ট কোয়েশ্চেনে চলে এসেছি আমরা। উইচ ভিটামিন অ্যাক্টস এগেইনস্ট হার্মফুল ইফেক্টস অফ সুপার অক্সাইড? সোজা করে যদি কোয়েশ্চেনটা করা হয়, কোন ভিটামিনগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে? তো আমরা জানি সবচেয়ে রিচ সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট ইজ ভিটামিন সি, আর তার সাথে ভিটামিন ইও ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের বডিতে বিভিন্ন যে সব অক্সিডেশন রিয়াকশন গুলো হচ্ছে, ওগুলোর কারণে আমাদের বডিতে বেশ হার্ম হয়। বিভিন্ন রকম আমাদের হচ্ছে বডিতে এইজিং, তারপর আমাদের স্কিনে ফাইন লাইন্স হয়, অনেক সময় হেয়ার ফল হয়। এগুলো প্রিভেন্ট করার জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট খুব জরুরি। সেক্ষেত্রে ভিটামিন সি আর ভিটামিন ই হচ্ছে খুব ভালো রোল প্লে করে আমাদের এই সুপার অক্সাইড গুলোর হার্মফুল এফেক্ট গুলোর এগেনস্টে। অনেক বড় ডিটেলস দেওয়া আছে আমাদের ভিটামিনের বিভিন্ন ডিটেলস পড়তে হয়। তার মধ্যে আমাদের ওরাল ক্যাভিটিতে যে ইফেক্ট গুলো, ওগুলো খুব ভালোভাবে আমাদের মনে রাখা উচিত। থ্যাংক ইউ সবাইকে অনেক ধৈর্য ধরে ক্লাসে থাকার জন্য। আশা করি ক্লাসটা আজকে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। আর যদি কোনো কোয়েশ্চেনে কোনো কোয়ারি থাকে আপনাদের, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার, বা যে কোনো এক্সপ্লেনেশন আমরা একটু ভালোভাবে এক্সপ্লেন করার। আপনাদের সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।